যখন হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যখন ইলেকশন কমিশনার রিপোর্ট দিয়েছে এবং তার অনুমতি নিয়ে নির্বাচন শুরু করেছে, তখন রাষ্ট্রপতি নিজের মধ্যে আবার একটা ভাব আনছেন, তার মানে মনে হয় যেন তার ক্ষমতা আবার ফিরে পেয়েছেন। রাষ্ট্রপতি এখানে আরেকটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আরেকটা বিভেদমূলক বক্তব্য তিনি দিয়েছেন যে সেনাপতির সঙ্গে, প্রধান সেনাপতির সঙ্গে, অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে ওনার যথেষ্ট যোগাযোগ আছে এবং যোগাযোগ রেখে উনি কাজ করছেন। কাজে আপনি শপথ নিবেন সংবিধানে অনুযায়ী, আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। অ্যাটলিস্ট আমি সভাপতি সাহেবকে ধন্যবাদ দেই যে মরার আগে যে উনি একটু জাগতে পারছেন। ওনার তো এমনিও ধরেন নির্বাচন হওয়ার পরে তখন তার তো পরিবর্তন হবেই, রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি আসবেই, এটা অবধারিত হয়ে গেছে। কাজে উনি যে একটা জাগতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, একটা ঝুঁকি নিতে পেরেছেন, এই জন্য আমি মনে করি ওনাকে একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে যে উনি শেষমেশ পরিচয় দিলেন, প্রমাণ করার চেষ্টা করলেন যে উনি পুরুষ মানুষ, ওনার কিছু হ্যাডম আছে, তো এটাই প্রমাণ করলেন। এবং সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে উনি বুঝাতে চাইলেন যে সরকার ওনার সন্তুষ্টি অনুযায়ী কাজ করে নাই। আমার সংবিধান কিন্তু, যদিও রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই সরকারকে কিছু বলার, কিন্তু তারপরেও যে কঠোর ভৎসনাটা উনি করলেন, এটা একটা সাহসী কাজ করলেন। আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কিভাবে নিবেন, তবে এটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। স্বাভাবিক নিলে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতির এই বক্তব্যগুলা যদি গ্রহণ করেন বা চুপ করে থাকেন, তাহলে গ্রহণ করা হবে, তাহলে এটা একটা ভালো আলামত হবে না, তার জন্য একটা ভালো রেকর্ড হবে না। এখানে প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে একটা তার সুনির্দিষ্ট সুস্পষ্ট মতামত জাতি কামনা করে। কেন 7 মাস ওনার সঙ্গে দেখা করেন নাই, দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেন নাই, তার ছবি নামানো হয়েছে, কেন নামানো হয়েছে, সেটাতে তার কতটুকু হস্তক্ষেপ আছে, কতটুকু সে চেয়েছে বা কতটুকু সে চায় নাই, সব মিলে বিপ্লবের চেতনা কি ছিল, আমার আগস্ট বিপ্লবের সঙ্গে রাষ্ট্রপতি কতটুকু সাংঘর্ষিক ছিল, যদি সাংঘর্ষিক থেকে থাকে তো রাষ্ট্রপতি 1-1.5 বছর ক্ষমতায় থাকলো কি করে, রাষ্ট্রপতি থাকলো কি করে, অনেকগুলো প্রশ্ন আজকে জনগণে এসে দেখা দিবে। এবং আমি আগেও বলেছিলাম, প্রথম থেকে বলে আসছি যে এই সরকারের সংবিধানের অধীনে শপথ নেওয়াটা ছিল একটা বিরাট রাজনৈতিক ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত। সেদিন দরকার ছিল একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য। সেই বিপ্লবী সরকার গঠন করলে আজকে আমাদের এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হতো না। যাই হোক, রাষ্ট্রপতি বলেছেন, এখন কি নিয়তে বলেছেন, কেন বলেছেন সেটা আমি জানব না, তবে ওনার নিয়তটা ভালো না। উনি সাহস করে বলেছেন, সেটা ধন্যবাদ জানিয়েছে, কিন্তু উনি একটা হীন উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, একটা সময়ের জায়গায় এসে বলেছেন, যখন হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যখন ইলেকশন কমিশনার রিপোর্ট দিয়েছে এবং তার অনুমতি নিয়ে নির্বাচন শুরু করেছে, তখন রাষ্ট্রপতি নিজের মধ্যে আবার একটা ভাব আনছেন, কি হলো রে আমি, তার মানে মনে হয় যেন তার ক্ষমতা আবার ফিরে পেয়েছেন। এরকম একটা ভাব দেখাতে গিয়ে উনি বক্তব্য দিয়েছেন, সেটা আমার ভাষায় আমি মনে করি দেওয়া সঠিক হয় নাই। রাষ্ট্রপতি এখানে আরেকটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আরেকটা বিভেদমূলক বক্তব্য তিনি দিয়েছেন যে সেনাপতির সঙ্গে, প্রধান সেনাপতির সঙ্গে, অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে ওনার যথেষ্ট যোগাযোগ আছে এবং যোগাযোগ রেখে উনি কাজ করছেন। এটা তো বিপজ্জনক কথা বললেন উনি, ভয়ানক একটা কথা বললেন। এখানে ওয়াকারুজ্জামান সাহেবকে, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে একটা বেকায়দায় ফেলে দেওয়ার চেষ্টা করলেন। এটা তো ভালো উদ্দেশ্যে উনি বলেন নাই। এই কথাগুলো তো কগনিজেন্সে নিতে হবে, না নিলে তো সমস্যা, রাষ্ট্র তখন অকার্যকর হয়ে যায়, রাষ্ট্র তখন রাষ্ট্রের জায়গায় থাকে না। কারণ রাষ্ট্রপতি সরাসরি প্রধান সেনাপতির সঙ্গে, প্রধান চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এটা অত্যন্ত ভয়ানক একটি বক্তব্য, এটা ভয়ানক একটি অবস্থা, ভয়ানক একটি বয়ান। এটি আমি জানি না আপনারা কিভাবে দেখবেন, তো আমি এটাকে ভালো চোখে দেখছি না। আমার কাছে এটা কাছে খুব খারাপ মনে হয়েছে এবং রাষ্ট্রপতি এই কথাটা বলে দেশে একটা যে ক্ষমতার ভারসাম্য তৈরি হতে যাচ্ছিল, সেই ক্ষমতার ভারসাম্যে উনি কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার একটি অপচেষ্টা চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন বলেই আমার কাছে মনে হয়েছে, হয়তো জনগণও তাই মনে করবে। কাজে বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এটা উনি একটা রয়টার্সের রিপোর্ট দিয়েছেন, উনি একটা জাতীয় সংবাদপত্রে বলতে পারতেন, একটা প্রেস রিলিজ দিয়ে বলতে পারতেন, বা টেলিফোন করে উনি বন্ধু বান্ধবের কাছে বলতে পারতেন, বা উনি একটা পত্রিকার সম্পাদককে বলতে পারতেন যে ভাই আমার এই বক্তব্যগুলো বলতে চাই, আপনারা কি চাপাতে পারবেন। কিন্তু রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউটা মনে হয় না যে প্রকাশ্যে দিয়েছেন, সেটাও বোধহয় টেলিফোনে বা অন্যভাবে দিয়েছেন।
রয়টার্সের কোনো রিপোর্টার ওনার অফিসে গিয়ে রিপোর্টটা নিয়েছে কিনা আমি জানি না, থাকলে সেটাও প্রকাশ করা উচিত ছিল। যাই হোক, সবকিছু মিলে মনে হচ্ছে যে এই নির্বাচনকে আবার নয় কোনো ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়া হয়। নির্বাচনটা নিয়ে যেন আবার কোন রকম ওই তুমি বললা ঝুঁকি, কোনো একটা কাল্পনিক বায়বীয় ঝুঁকি তৈরি করার চেষ্টা না করা হয়। আমি কোনো ঝুঁকি দেখছি না এই মুহূর্তে, কিন্তু রাষ্ট্রপতি এই বক্তব্যের মাধ্যমে একটা ঝুঁকি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। আমি এই নির্বাচনের সামনে কোনো ঝুঁকি দেখছি না, কারণ সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত। কেউ এখন না নির্বাচন করবে না এই কথাটা কেউ বলছে না, সবাই তাদের অবস্থান থেকে সরে আসছে, এসে সবাই নির্বাচন করার দিকে মাঠে নেমে গেছে। তারা সবাই এখন নির্বাচনী সভা করছে, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, বড় বড় শহরে অনেকগুলো জনসভা করেছে। ৮ দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মিটিং করে আসতেছে। তারা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। কাজে এখানে নির্বাচন সামনের দিকে আগাচ্ছে, নির্বাচন যথাসময় হবে এবং সেই দিকে নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নাই। 12ই ফেব্রুয়ারি 2026 সনে 13তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই সঙ্গে একটি হাঁ বা না ভোট হচ্ছে। এখানে আমি কোনো ঝুঁকি দেখছি না, আমি অন্য কিছু দেখছি না। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অন্তর্বর্তীমূলক নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা মেরুকরণ তৈরি করবে, নতুন একটা মাইল ফলক তৈরি করবে, যেখান থেকে গণতন্ত্রের নতুন পদযাত্রা শুরু হবে। তবে একটা বিষয় একটু জানানো, যেটা আপনি বলছেন যে রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের যোগাযোগ বিষয়টা আপনার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু সর্বাধিনায়ক, তার সাথে তো যোগাযোগ থাকতেই পারে নাকি? না, রাষ্ট্রপতি সর্বাধিনায়ক না, সর্বাধিনায়ক করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে। সেই ক্ষমতাটা প্রধান উপদেষ্টার উপর ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে প্রধান সেনাপতির এখন কোন রকম লিগ্যাল যোগাযোগ নাই, যোগাযোগ মাধ্যম নাই। আমাদের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে তো উনি সেনাপ্রধানের একটা যোগাযোগ কি মানে যদি হয়, সেনাপ্রধান এখন ডিফেন্স মিনিস্ট্রির মাধ্যমে সর্বাধিনায়ক হলো প্রধান উপদেষ্টা। সর্বাধিনায়কের কাছে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক না, সে সর্বাধিনায়কের দায়িত্বটা শেখ হাসিনা নিয়ে নিয়েছিল, যেটার জন্য প্রধান সেনাপতিরা, প্রধান চিফ অফ স্টাফ, নেভি স্টাফ, এয়ার স্টাফ, তারা সবাই সরাসরি প্রধান উপদেষ্টার কাছে দায়ী। এটা একটা বায়বীয় অবস্থা আছে, এটা নট ক্লিয়ার। সংবিধানে এরকম কোনো সুস্পষ্ট এখন কোনো বিধান নাই, এবং এটা অনেকটা মৌখিক পর্যায়ে আছে, এটা কোনো সুস্পষ্ট ধারণা নাই। কিন্তু রাষ্ট্রপতি কথাটা বলে এই জিনিসটাকে সামনে নিয়ে আসলো, যাতে তুমি আলোচনা করার সুযোগ পেলে, আমি দুইটা কথা বলার সুযোগ পেলাম। রাষ্ট্রপতি এই বিষয়টা সামনে নিয়ে আসছেন, এখন এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হবে, অনেক কথা বলবে। সর্বাধিনায়ক আছে কি নাই, থাকলে কে, এবং সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কিনা, এই বিষয়গুলো এখন নিয়ে আলোচনা হবে, হতেই পারে মনে হয়, এবং আলোচনা বোধহয় আজ থেকে শুরু হয়ে যাবে। যে আলোচনার সূচনা তুমি করলা আজকে রাত্রে 11টার সময়, আমরা যদি বলি যে ধরেন রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছে, উনি বলছে যে ওনার মিডিয়া উইং তুলে নেওয়া হয়েছে, এর আগে তো ছবি সরানোর বিষয়টা আছে। তো আমাদের রাষ্ট্রপতি তো এমনিতেই উনি আসলে এটা একটা অর্নামেন্টাল জায়গা, তার তেমন কোনো কিছু করার থাকে না। তো এখন আপনি যেটা বলছেন যেগুলো হলে, এবং এই সরকারের সময় যেগুলো আমরা দেখেছি, উনি নামাজের, আমরা যেগুলো দেখি যে এর আগের সৌজন্য বিষয় যেগুলো ছিল, রীতি, নামাজে যাওয়া, ঈদের নামাজে ওনাকে দেখা যায় না, কনভোকেশন গুলোতে রাষ্ট্রপতি দেখা যেত, সেগুলো দেখা যায় না। তো এই জায়গা থেকে তাকে কি আসলে একরকম অপমান করা হয়নি এই সময়ে? তাকে তো শুধু অপমান করা হয় নাই, আমাদের ইলিয়াস আলী ভাইয়ের মতো তো বউয়ের জুতা মারা হয়েছে। তো উনি পদে কেন বসে রয়েছেন আমি জানি না, কি কারণে পদে একদিন ধরে রাখলেন। ওনার তো এই পদটাকে অনেক আগে ছেড়ে দেওয়া দরকার ছিল। উনি হঠাৎ করে বললেন যে উনি ছেড়ে গেলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। তো উনি তো ক্ষমতার কোনো ভারসাম্য না, কোনো ভর না। উনি তো রাষ্ট্রপতি, বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতি, বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার বা প্রশাসনিক ক্ষমতার কোনো ভর না, এটার উপরে কোনো কিছু নির্ভর করে না। ওনাকে বিভিন্ন সময়ে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়, যখনই কোথাও ময়লা পরিষ্কার করতে হয়, যখনই কোথাও মানে যে কোনো ধরনের ময়লা পরিষ্কার করার জন্য ওনাকে ব্যবহার করা হয়। উনি নাথিং বাট এ টিস্যু পেপার। টিস্যু পেপার হিসেবে ওনাকে ব্যবহার করা হচ্ছে, ওনাকে ন্যাপকিনের মতো, কি বলে ওই যে ওই মানে টিস্যু পেপার বাংলা কি বলে রেখে, ওই যে কাগজের মতো ব্যবহার করা হচ্ছে।
কাজে উনি তো এটা বুঝেন, জানেন, কিন্তু এতদিন কথা বলেন নাই, কিন্তু এখন কথা বলছেন। এত কথা একদিনে বলা দরকার ছিল কি? উনি একটা কথা বলে যথেষ্ট ছিল যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টা কোনো যোগাযোগ রাখেন না বা আমার প্রতি ন্যূনতম সম্মান বোধ দেখায় না, এটা যথেষ্ট ছিল। তারপরে ছবি নামাইছে, এটা সবাই জানে। ওরা প্রেস উইং উঠায় তুলছে, সবাই জানে ওরা প্রেস উইং নাই। তো মিলিটারি অ্যাটাচি আছে, তো মিলিটারি অ্যাটাচির মাধ্যমে তিনি কথা বলতে পারেন সেনাপ্রধানের সঙ্গে। সেনাপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন কেন উনি? কি ধরনের কথা বলছেন? এখানে তো এই কথাগুলো তো একটা নতুন একটা চিন্তার খোরাক দিয়েছে, নতুন একটা জিনিস, একটা খটকা বাঁধিয়ে দিয়েছে। এই খটকার তো একটা পরিষ্কার করতে হবে, কি আলাপ করেছেন, কবে আলাপ করেছেন, কি বিষয়ে আলাপ করেছেন, কেন আলাপ করেছেন, কতটুকু আলাপ করেছেন, কতক্ষণ আলাপ করেছেন। এই বিষয়গুলো তো এখন সামনে চলে আসবে, এই বিষয়গুলো তো আলোচনার মধ্যে আসবে। তখন উনি কি ব্যাখ্যাতে পড়ে যাচ্ছেন না? উনি এই ব্যাখ্যাটা কি ইচ্ছা করে পড়তে যাচ্ছেন, না উনি দেশটাকে একটা ব্যাখ্যাতে ফেলার জন্য এগুলা করছেন? এই বিষয়গুলো তো আমাদের চিন্তা করে দেখতে হবে, ভাবতে হবে। এবং এটা নিয়ে নতুন একটা আলোচনার সূত্রপাত তিনি করলেন। সেই সূত্রপাতে আমরা দেখি মিডিয়াতে কি বলে। তবে তুমি আজকে এই রাতের 11টার সময়, রাতের 11ই ডিসেম্বর, তুমি এই বিষয়টা সূত্রপাত তুমি শুরু করলে প্রথম। কাজে আমি মনে হয় যে তুমি পায়োনিয়ার এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার জন্য। আমি এই জায়গাটায় আপনি কি মনে করছেন যে এইটার প্রেক্ষিতে বা রাষ্ট্রপতি হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়া হয়ে, রয়টার্স হয়ে এই কথাগুলো বলাতে এটার আরো কোনো সুদূর প্রসারী কোনো বিষয় বা প্রভাব আছে? বা যেহেতু নির্বাচনী ট্রেনও আজকে থেকে অবশ্যই আছে। উনি ভারসাম্যটা নষ্ট করার চেষ্টা করছেন, এটার পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আর তুমি কথা বলবেন না, একদিন বললেন না কেন? আজকে ইলেকশনের দিন, তারিখ, ক্ষণ ডিক্লেয়ার করা হলো, তফসিল ঘোষণা করা হলো। উনি আজকে বলতেছেন ইলেকশনের পরে উনি পদত্যাগ করবেন। ইলেকশনের পরে তো পদত্যাগ করতে হবে না, উনি তো এমনি চলে যাবেন। ওনাকে এমনি কে রাখবে? ইলেকশনের পরে তো প্রথম তো উনি পদত্যাগ করতে বাধ্য হবেন। উনি আগের থেকে বলে রাখছেন, ভালো কথা, সুন্দর কথা, যে উনি পদত্যাগ করবেন। আগের থেকে উনি বলে রাখছেন যাতে ওনার জীবন হানি না হয়, ওনার উপরে হামলা না করে বা কেউ বাধ্য না করে। উনি এই জায়গাটা পরিষ্কার করেছেন, এটা একটা ভালো জিনিস। তার সঙ্গে এতগুলা কথা বলা দরকার ছিল কি? এতগুলা কন্ট্রোভার্সিয়াল কথা বলা দরকার ছিল কি? ওনার এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এলিগেশন আনার দরকার ছিল কি? প্রধান উপদেষ্টা কি উনি কি নিজের ইচ্ছাতে ওনার সঙ্গে কথা বলছেন না? উনি তো একটা পরিবেশের কারণে কথা বলছেন না, এটা পরিবেশের কারণে উনি বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ না রাখার জন্য। আর যেখানে রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত, তাহলে রাষ্ট্রপতিকে যদি রাষ্ট্রপতি প্রশ্ন করে আপনি সেনা প্রধানের সঙ্গে কি বলছেন আমাকে বলেন, তখন একটা ত্রিমুখী লড়াই শুরু হয়ে যাবে না? তো এই বিষয়গুলো তো এখানে আনার দরকার ছিল না। উনি ভালো কথা, উনি নিজের থেকে ভলান্টিয়ার হয়েছেন যে আমি নির্বাচনের পরে আমি পদত্যাগ করব। ভেরি গুড, ভেরি ওয়েলকাম স্টেটমেন্ট, ভেরি একটা স্বাগতক বক্তব্য, সুন্দর বক্তব্য এবং অত্যন্ত প্রণিধানযোগ্য বক্তব্য, এবং এটা একটা ধন্যবাদ পাওয়ার বক্তব্য। তার সঙ্গে উনি এতগুলা কথা বাড়ালেন কেন? এই কথাগুলো তো ইঙ্গিত বহন করে, প্রতিটা কথা তো একটা খারাপ আলামত তৈরি করার একটা অবস্থা তৈরি করে, মানুষের মধ্যে সন্দেহের যোগান দেয়, সন্দেহ সৃষ্টি করে। এই কথাগুলো ওনার বলা ঠিক হয় নাই, সেটাই আমি বিনীতভাবে বলার চেষ্টা করছি। মানুষের যদি রাষ্ট্রপতির মতো পদে ওনাকে, আপনি যেগুলো বলছেন ডক্টর ইউনূস সাহেব যেগুলো করেছেন, বা ওনার সঙ্গে 7 মাস দেখা না করা, প্লাস অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় দেখা না যাওয়া, এই বিষয়গুলো ওনাকে দিয়ে অনেক অধ্যাদেশ পাশ করা, আনুষ্ঠানিকতা তো করতে হয়েছে। সেই ক্ষেত্রে এই মানুষ এই পদটিকে এইভাবে, এটা কি খারাপ দৃষ্টান্ত হলো না যে ডক্টর ইউনূস সাহেব এমন কোন পরিস্থিতি হবে যেটার জন্য রাষ্ট্রপতি পদটাকে সারা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে? এখন তো বাজারে সূচি আছে, একটা অধ্যাদেশ রাষ্ট্রপতি হস্তগত করে নাই, এটা রাষ্ট্রপতি ক্লিয়ার করলেন না কেন? এটা বললেন না কেন? যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে অধ্যাদেশের ব্যাপারে ওনার অবস্থান কি? ওনার নামে যে রাষ্ট্রপতি অর্ডার পাবলিশ হয়েছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, এই ব্যাপার তো উনি পরিষ্কার করলেন না। উনি তো এটা বললেন না। উনাকে তো সশস্ত্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় নাই, উনাকে সেই কথাটা কেন বললেন না? উনি তো আর্ম ফোর্সেস ডেতে উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল পতাকা উত্তোলন করার জন্য, বিকালে দাওয়াত দিলেন না, ওনার দাওয়াত দেওয়া হলো না কেন রিসেপশনে? এইগুলো নিয়ে তো প্রশ্ন করেন নাই। ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় নাই, কুরবানি ঈদের নামাজ পড়তে দেওয়া হয় নাই, জাতীয় ঈদগাতে
এই ব্যাপারে তো উনি মুখ খোলেন নাই, কথা বলেন নাই। আজকে নির্বাচনের দিনে কেন উনি ডাইভার্ট করলেন ওনার মনোযোগটা? নির্বাচনের যখন মানুষ সবাই নির্বাচনে ব্যস্ত, এখন উনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এত বড় এলিগেশন কেন আনলেন? ওনার ডক্টর ইউনূসের সঙ্গে 7 মাসের মধ্যে এলিগেশন আনার সময় পেলেন না, আজকে কেন এই এলিগেশনটা আনলেন? তার মানে ওনার উদ্দেশ্যটা ঠিক নয়, আমি সেটাই বলার চেষ্টা করছি। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে উনি 7 মাস পরে কেন এই অভিযোগটা আনলেন? সেই দিন যেদিন উনি ইসি ওনার সঙ্গে সম্মানের সঙ্গে দেখা করেছে এবং ইসিকে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করার অনুমতি দিয়েছেন। সেইখানে তিনি হঠাৎ করে আসিয়া প্রধান উপদেষ্টা সম্বন্ধে নেতিবাচক বক্তব্য কেন দিলেন? এটা কি ওনার সঠিক হয়েছে? এটা তো উনি আর ফায়দাটা কি হবে? উনি প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে প্রধান উপদেষ্টার ইমেজ বা তাকে জবাবদিহির মধ্যে এনে উনি কি ফায়দা নিতে যাচ্ছেন? উনি কি সুবিধা নিতে যাচ্ছেন? উনি কি আমি পদত্যাগ করবো বলে কি উনি পদত্যাগ করবেন না এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন? আমি তো এগুলো বুঝতেছি না। কিন্তু যাই কিছু উনি ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছেন। আমি আরেকটা কি পয়েন্ট একটু আপনার কাছে জানতে চাই, আপনার ধারণা কি? ধরেন এই বিষয়টা যেরকমই হোক, আমি যদি বলি যে হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব একটা পরিস্থিতির কারণে ওনার সঙ্গে দেখা করেননি 7 মাস বা মূল্যায়ন করেননি তার সরকার, বা এই রাষ্ট্রপতি পদটাকে অপমানিত করেছে, আবার এমনও তো হতে পারে যে রাষ্ট্রপতিও এখন তিনি সেই সিচুয়েশন মনে করছেন যে এখন আমার বলা যায়। এইটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন আক্তার ভাই, যেহেতু যতগুলো নিউজ সবগুলোতে রয়টার্সও বলছে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি ইন্টারভিউটা দিয়েছেন। এটা কিন্তু একটা রাষ্ট্রপতির মতো একটা পদে হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ, এটা খুব ব্যতিক্রমী ঘটনা। এবং তাহলে সিচুয়েশন কি যে উনি প্রেস উইং এর মাধ্যমে বলেননি, ওনার কোন স্টাফ দিয়ে কোনো ইন্টারভিউ, ইমেইলে না, ইমেইলেও হয় আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষেত্রে হচ্ছে, রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন। এটা কি একটু সিগনিফিকেন্ট মনে হয় না আপনার কাছে? হোয়াটসঅ্যাপে উনি ব্যক্তিগত কানেকশনে দিয়েছেন, সেটা আজকের এই মডার্ন যুগে এটা আমি কোনো অপরাধ হিসেবে দেখবো না। তবে উনি এই মুহূর্তে কেন দিলেন, এই মুহূর্তে কেন বললেন, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। উনি এখানে একটা ইচ্ছাকৃতভাবে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছেন, এই নির্বাচনী পরিবেশটাকে এখানে একটা ঘোলাটে করার চেষ্টা করছেন, এখানে নির্বাচনের মধ্যে একটা অন্য কোনো কিছু ঢুকানোর চেষ্টা করছেন। এখানে উনি নিজেকে একটু অবস্থানকে দৃঢ়তা বা অবস্থানকে জাহির করে উনি নিজের শক্তিটাকে এখানে দেখাতে চাচ্ছেন এবং বলাতে চাচ্ছেন যে উনি স্বেচ্ছা পদত্যাগ করবেন। তার বিকল্পটা কি? স্বেচ্ছা পদত্যাগ না করলে আপনি কি হেডম আছে আমাকে সরানো, এটাও থ্রেট হতে পারে, এটাও এক ধরনের থ্রেট হতে পারে। খুবই সাংঘাতিক, যদি এই ধরনের হয় তাহলে খুব সাংঘাতিক। আমি তো বলছি সাংঘাতিক। ওনার এই বক্তব্যগুলোতে এত হালকা করে দেখা যাবে না, হালকা করে দেখা কোনো পক্ষ নিয়ে বলছি না, সব পুরো দেশের জন্য অ্যালার্মিং। উনি যে তিনটা রেফারেন্স দিয়েছে, তিনটা উদ্দেশ্য প্রণোদিত এবং অনেক একটা মহা বিপদ সংকেত উনি মাধ্যমে প্রকাশ করেছেন, সামনে একটা মহা সতর্ক সংকেত দিয়েছেন এবং উনি বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি হিসাবে উনাকে অনেক অপেক্ষা করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, আর উনি অপমান সহ্য করবেন না। বিশ্লেষণ আমরা পেলাম, দর্শকরাও নানান রকম মন্তব্য করছেন। তারা কেউ কেউ মনে করছেন যে রাষ্ট্রপতি ঠিক করেছেন, কেউ কেউ মনে করছেন যে কি হতে পারে সেদিকে। আমি আরেকটা প্রসঙ্গে একটু আপনার বিশ্লেষণ চাই, যে বাংলাদেশে হঠাৎ করে এই 2 উপদেষ্টা পদত্যাগের পরে তারা কেউ জয়েন করেননি। গত 15 মাস বেশ আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে তাদের একটা সাংঘাতিক সম্পর্ক ছিল এবং সবারই ধারণা ছিল তারা হয়তো এনসিপিতে যাবেন, শেষ পর্যন্ত কেউ কেউ আবার গুঞ্জন ছিল বিএনপিতে যাবেন। কিন্তু এখন পর্যন্ত তারা ইলেকশন করবেন এরকম শোনা যাচ্ছে, কোথা থেকে ইলেকশন করবেন শোনা যাচ্ছে না। এইটা কি যেহেতু তারা উপদেষ্টায় ছিলেন, এবং এই আলোচনাও আছে যে মাহফুজ আলম উনি পদত্যাগ করতে চাননি, উনি চেয়েছিলেন সরকারের থেকে যেতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ইলেকশনের জন্য পদত্যাগ করতে চেয়েছেন। এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে? এটা এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করছে, তারা একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, তাদের প্রতি জনগণের আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। আর মাহফুজ আলম যদি ইলেকশন না করে তাহলে সে পদত্যাগ করার তো কোনো অর্থ হয় না। তাকে পদত্যাগ কে করাইলো? তাহলে এখানেও তো একটা কিছু ইন্ডিকেটিভ প্রশ্ন থেকে যায়। তাহলে কি তাকে কেউ বাধ্য করে করা হয়েছে? তাহলে মাহফুজ তো তাহলে সেভাবে মুখ যদি খুলে তখন কি হবে? কাজে আমি যেটা মনে করি তারা দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন তারা হয়তো মনস্থির করতে পারছে না বা তারা এখনো দর কষাকষিতে কোনো জায়গায় পৌঁছতে পারতেছে না। যেমন এনসিপিতে গেলে তাদের জয়টা না,
এখানে যদি বিএনপি বা জামাত ছাড় না দেয় তাহলে এনসিপিতে গিয়ে তারা আসন নাও পেতে পারে। কিন্তু জামাত বা বিএনপিতে অংশগ্রহণ করলে তাদের এমন কিছু সিট আছে, আসন আছে, যেখান থেকে হয়তো বিএনপি বা জামাত চাইলে তাদেরকে পাশ করে নিয়ে আসতে পারবে। এখন তাদেরকে পাশ করে বিএনপি আনবে কিনা, জামাত আনবে কিনা, এখন তো তারা তো না ঘরকা না ঘটকা। এতদিন ক্ষমতায় ধরে রাখছিল ডক্টর ইউনূস সাহেব, মেটিকুলাস প্লেয়ার হিসাবে, উনি অত্যন্ত ঝানু প্লেয়ার হিসাবে এবং উচ্চমানের প্লেয়ার হিসাবে উনি তুলবে কাঠটা খেলে উনি দুইটা ছোট স্পেডকে উনি অকেজো করে দিলেন। এখন আর এই সরকারের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি থাকলো না, এরা এনসিপির কোনো প্রতিনিধি থাকলো না, এবং বৈষম্য ছাত্র আন্দোলন তথা জুলাই অগস্ট বিপ্লবের কোনো প্রতিনিধি এই সরকারে থাকলো না। যারা আছে তারা সবাই বাইডেনের ভাড়া করা লোক, যাদের করানো হয়েছিল সেই ভাড়া করা লোকগুলাই এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন আছে। তার মানে বাইডেনের ভাড়া করা লোকগুলাই, এনজিও গুলা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। বাংলাদেশ রাষ্ট্রটা এখন পিওরলি 100% মানে এনজিও দিয়ে রাষ্ট্রটা চলছে। কাজে এনজিওর চালিত রাষ্ট্র জনগণ মেনে নেবে কিনা, রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, সেটা সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। থ্যাংক ইউ আক্তার ভাই। আজকে আমরা অনেক রাতও হয়েছে, শীতের রাত, দর্শক আছেন, অসংখ্য দর্শক এখনো আগ্রহ নিয়ে আছেন, দেখছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী সময় ম্যাডামের স্বাস্থ্যের কোনো খবর পেয়েছো? ম্যাডামের খবরাখবর তো শেষ তো যেটা শুনলাম যে আপনিও বলছেন যে ওনার অবস্থা তো খুব একটা ভালো না, এবং হঠাৎ করেই ডেটোরেট করেছে, এবং পত্রপত্রিকাও কিন্তু নিউজ চলে এসেছে। সবশেষ ডাক্তাররাও বলছেন যে উনি, এবং ভেন্টিলেশনের মাধ্যমেই তাকে এখন যতটুকু ট্রিটমেন্ট দেয়। যে গতকালকে যে ডাক্তার জাহিদ সাহেব বললেন যে উনি রেসপন্স করছেন, আবার আজকে সেই ডাক্তাররাই জানালেন যে ওনাকে অনলি ভেন্টিলেশনের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভেন্টিলেশনের মাধ্যমে ট্রিটমেন্ট দিলে তো স্পন্দন থাকবেই, হৃদকম্পন থাকবেই, কারণ ভেন্টিলেশন দিয়ে করা হবে। কিন্তু তার মানে তো ওনাকে আর ফিরিয়ে আনা যাবে না। ভেন্টিলেশন যখনই খুলে দেওয়া হবে তখনই। ভেন্টিলেশন কেন খোলা হচ্ছে না? আমরা তো আশা করেছিলাম যে জুবাইদা রহমান আসার পরে উনি একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তিনিও তো আমাদের সামনে, জাতির সামনে ধোঁকা দিলেন। উনিও তো ওনার কাছ থেকে জাতির আশা করে নাই। উনি বললেন যে আম্মা বলেছেন উনি বিদেশে যাবেন না। আম্মা কিভাবে বললেন, কখন বললেন, কার সঙ্গে বললেন, ওনার জবান কোত্থেকে আসলো? এই বিভ্রান্তকর বক্তব্য দিয়ে তো জুবাইদুর রহমান নিজেকেও বিভ্রান্তকর করে ফেললেন, জনগণের সামনে বিতর্কিত করে ফেললেন, নিজেও বিতর্কিত হয়ে গেলেন। এনারা জানি না ওনাদের কোনো পলিটিক্যাল অ্যাডভাইজার আছে কিনা, ওনাদের বক্তব্য দেওয়ার জন্য কেউ গাইড করে কিনা, কখন কোথায় কিভাবে বক্তব্য দিবে, কি জেস্চারে বক্তব্য দিবে, কি বক্তব্য প্রেক্ষাপট হবে, কোন জায়গায় কোন কথা বলবে। তারেক রহমান সাহেব বক্তৃতা দেয়া জামাতের বিরুদ্ধে অভিযোগ আনে, লক্ষ লক্ষ মানুষকে জামাত হত্যা করেছে 71 মুক্তিযুদ্ধের সময়। এখন জামাত যদি মামলা করে দেয় প্রমাণ করতে পারবে? এখন তারেক রহমানের বিরুদ্ধে জামাত দাঁড়ায় যায়, কোথায় লক্ষ লক্ষ লোক আমরা মারছি প্রমাণ করেন। আপনার বাবা তো মুক্তিযুদ্ধ করছে, স্বাধীনতার ঘোষণা ছিল, আপনার বাবা কি কথা কোনোদিন বলেছে? এই যে তারেক রহমানকে দিয়ে সমস্ত আজে বাজে কথা বলানো হয়, আজকে জুবাইদুর রহমানকে দিয়ে কথা বলানো হইলো যে উনি আম্মা বলছেন বিদেশে যাবেন না। এই যে এয়ার অ্যাম্বুলেন্সের নাটকটা সাজানো হলো 7-8 দিন, বলেন। আমি তো বলছি যে এগুলা করে দেশমাতা খালেদা জিয়াকে আপনারা মৃত্যুর পূর্বে হত্যা করলেন। এখন তো ওনার মৃত্যু হবে না, ওনার হত্যা হবে। অর্থাৎ যখনই ভেন্টিলেটর খুলবেন তখনই মারা যাবেন, তার মানে ওনাকে হত্যা করা হবে। এটা তো বুঝতে হবে আপনাকে। এটা তো এই অভিযোগ তো থাকবে, আর আগামী দিনে কেউ না কেউ অভিযোগ করবে, কেউ না কেউ এদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। আজকে জুবাইদুর রহমানকে দিয়ে বক্তব্য দেওয়ানোর প্রয়োজন ছিল না। কারা দেওয়াচ্ছে আমি জানি না, কারা ওনাদেরকে রাজনৈতিক গাইড করতেছে, তাদের রাজনৈতিক গাইডকে, তাদের রাজনৈতিক কনসালটেন্টকে আমি জানি না। তবে তাদের যে গুড টিচার নাই, তাদের পিছনে যে কোনো আদর্শবাদী গুড গাইড নাই, গুড টিচার নাই, এটা বারবার প্রমাণিত হচ্ছে। এই দলটি ছন্ন ছাড়া দলের মতো কাজ করতেছে, একটা নেতৃত্ববিহীন এবং একটা স্কুল অফ থট নাই। এখানে একা যার যেটা খুশি আমার মতো করে কথা বলেছে, যা আমি একা, আমি যা বলছি একা, আমি এখানে কোনো সম্মিলিত কোনো কথা বলছি না। কিন্তু তারেক রহমান তো একা না, তারেক একটা দলের নেতা, তাকে দলের সবার সঙ্গে সলা পরামর্শ করে প্রতিটা বক্তব্য দিতে হবে।
তার একা ডিকটেশন দিয়ে তো বক্তি চলবে না। লন্ডন থেকে উনি কিছু লোককে জমা করে আর উনি এক পেশে বক্তৃতা দেওয়া যাবেন? উনি কি মার্শাল ডেমোক্রেসি আমাদের শিখাতে চান? উনি লন্ডন থেকে বক্তৃতা দিবেন আর আমরা শুনবো সেই বক্তৃতা কে লিখে দিল, কে ড্রাফট করলো, এটা পাশ হয়েছে কিনা, এটা বিএনপি নির্বাহী কমিটি পাশ করছে কিনা, স্থায়ী কমিটি পাশ করছে কিনা, সেই প্রশ্নগুলোকে আসবে না? তারেক রহমান সাহেব কি এভাবে ঢালো বক্তৃতা ইচ্ছা মতো দিতে পারেন? তার প্রতিটা বক্তব্য তো স্থায়ী কমিটির থেকে অ্যাপ্রুভ হইতে হবে। সেটা পার্টির পলিসি মেকার উনি কথা বলছেন। তো পার্টির পলিসি মেকার তো চেয়ারপারসন না, ভারপ্রাপ্ত চেয়ারপারসন না। পার্টির পলিসি মেকার হলো স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত দিবেন, চেয়ারম্যান স্পোকম্যান হিসেবে কথা বলবেন। কিন্তু এখন যে উনি প্রতিদিন সমাবেশ করে এই মানুষকে ডেকে নিয়ে আইসা, ভাড়া করে লোক নিয়ে আইসা উনি এই যে ডিক্টেটিভ বক্তৃতা দিচ্ছেন, এটা কি মার্শাল ডেমোক্রেসি শিখাচ্ছেন জনগণকে? এটা তো মার্শাল ডেমোক্রেসির পায়তারা হচ্ছে। এটা কি উনি নির্বাচনে সহায়তা করবে? এটা কি উনি নির্বাচনে জয়ে সাহায্য করবে? উনি তো ওনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারলেন না, ওনার মাকে বিরোচিত ভাবে ইন্তেকাল করার সুযোগও দিলেন না। এই দায়ভার কি ওনাকে নিতে হবে না? এই দায়ভার নিয়ে কি নির্বাচনে কতদূর আগাইতে পারবেন? এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আমরা তো ওনার গাইড হতে চাই, ওনাকে সঠিক পথে এনে বিএনপিকে জয়লাভ করাতে চাই। আমরা তো ক্ষমতার হিস্সা চাই না, ক্ষমতার ভাগ চাই না। আমরা তো নমিনেশনের জন্য লালায়িত নই, আমরা তো ওনার পিছনে নমিনেশনের জন্য গুড়গুড় করছি না। কিন্তু আমরা দলের স্বার্থে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে, দেশমাতা খালেদা জিয়ার দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমরা এই কথাগুলো বলছি। আমরা যদি এই কথাগুলোর বাইরে যদি যাই, আজকে অনেক মুক্তিযোদ্ধারা আজকে বিএনপি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এরা যদি বেরিয়ে গিয়ে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কথা বলে, তখন মুক্তিযুদ্ধের অবস্থাটা কোথায় দাঁড়াবে? আমি আপনাদেরকে বলছি, অনেক মুক্তিযোদ্ধারা বিএনপিতে যারা আছেন, আপনি একটা মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করেন নাই। আপনি মুক্তিযোদ্ধা তো দূরের কথা, এই যেমন সশস্ত্র বাহিনীর লোকটা আছে, সামরিক বাহিনীর লোক আছে, অফিসার আছে, আর্মির অফিসার আছে, আপনি কাউকে নমিনেশন দিলেন না। কি করে আপনি আশা করেন তারা আপনার দলে থাকবে? আর নমিনেশন না পাই আবার কিছু লোক গিয়ে আবার তার সঙ্গে ঘোরাঘুরি করতেছেন এই এসএসএম এ ডিউটি করার জন্য, সিকিউরিটির পাহারা দেওয়ার জন্য। এইভাবে তো হবে না, এইভাবে তো রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দল করতে হলে জনগণ লাগবে, গণতন্ত্র লাগবে, কর্মী লাগবে, সংগঠন লাগবে, সাংগঠনিক কাঠামো লাগবে। সাংগঠনিক কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। এখানে ইচ্ছা করে নেতা বানানো যায় না। এটা চাকরি না, এটা কোম্পানির সিকিউরিটি অফিস না যে এর গার্ড, চিফ গার্ড, ডিপটি গার্ড বানায় দিলাম। এইভাবে তো রাজনীতি হয় না। আজকে আমরা দেখেন তো একটা নতুন আর্মি অফিসারকে নমিনেশন দেওয়া হয় নাই। এতগুলো সেনা প্রধান রিটায়ার্ড করলো গত কয়েক বছরে, একজন সেনা প্রধান নাই। এতগুলো লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল তারা রিটায়ার্ড করলো। ফলের মধ্যে আছে দেখেন তো, শত সচিবরা রিটায়ার্ড করলো। কয়টা সচিব আছে দেখেন তো? কতগুলা ব্যাংকের এমডি রিটায়ার্ড করেছে, একটা দুইটা এমডি আছে কিনা বিএনপি নমিনেশন লিস্টে? তাহলে আপনি কাদের দিয়ে করবেন? এই গুন্ডা সন্ডা, এই চাঁদাবাজ দিয়ে আপনি রাজনীতি দল করবেন? এটা ফলাফল কি ইতিবাচক হবে? জনগণ কি আপনাকে ভোট দিবে? আপনি তো বিজয়ী হতেন, আপনি তো দলটা আপনার জন্য ছিল, আপনার বোকামের জন্য হাতছাড়া করলেন। আমি যখন বলছিলাম তখন আমার উপর খেপে গেছিলেন। আমি বলছিলাম না আপনাদের জুতা পেটা করবে? তো এখন শুনেন নাই? সাওয়া কথাটা তো আমি বলি না, ইউনিভার্সিটি শুনেন নাই কি চলছে? আমি যখন বলছিলাম তখন আমারটা খারাপ লাগছিল, তখন আমাকে বহিষ্কার করে দিয়েছেন।